অভ্যুত্থানের 1 মাস পূর্তিতে রাজধানী সহ সারা দেশে ছাত্র জনতার শহীদী মার্চ। এখনো নিশ্চিত হয়নি চূড়ান্ত বিজয়, বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আত্মত্যাগ অর্জনের শোভাযাত্রায় জনতার ঢল, স্লোগানে স্লোগানে প্রকম্পিত আকাশ বাতাস। রাষ্ট্র সংস্কার আর গণহত্যার বিচার দাবি। এই চিঠিটা গত 5ই আগস্ট সকালবেলা মাকে লিখে চলে গিয়েছিল ও আন্দোলনে, আর গত 5ই আগস্ট ওকে গুলি করে মেরেছে চাঙ্গারপুল মোড়ে। আমাদের বাচ্চাদের এইভাবে খুন করেছে। আমি চাই এই খুনি হাসিনাকে এনে 1000 বার ফাঁসি দিক। জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর হবে গণভবন। বিচার শেষ না হওয়া পর্যন্ত কর্মকাণ্ড চালাতে পারবে না ফ্যাসিবাদী দল। যেহেতু একটি গণহত্যা আওয়ামী লীগ ঘটিয়েছে এদেশে, সেই গণহত্যার দায় নিয়ে তারা কিভাবে ফিরবে বা তাদেরকে ফিরতে দেওয়া হবে কিনা এটা জনগণ ডিসাইড করবে, এটা জনগণের সিদ্ধান্ত। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের পরামর্শ দিয়ে আউয়াল কমিশনের পদত্যাগ। গণতন্ত্র ধ্বংসের অপরাধে বিচার চায় বিএনপি। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে ইসলামী ব্যাংকের অর্ধেকের বেশি টাকা নিয়ে গেছে এস আলম গ্রুপ। গভর্নরের সাথে বৈঠকে জানালেন চেয়ারম্যান। ব্যাংক খাতে দৃশ্যমান অগ্রগতি দেখছেন উপদেষ্টা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। যতদূর চোখ যায় মানুষ আর মানুষ মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে একসঙ্গে হেঁটেছেন মাইলের পর মাইল। সবার কণ্ঠে বিজয়ের উল্লাস, সাথে সাথে স্লোগানে দ্রোহের আগুন। মুক্ত বাতাসে গলা উঁচু করে শব্দ করার আবেগ ধরে রাখতে পারেনি তারা। বিজয়ের 1 মাসে শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করতে এক মুহূর্তও ভোলেননি স্বজন, সহপাঠী বা শিক্ষার্থীরা। এসেছিলেন স্বজনরাও। সবার দাবি জুলাই গণহত্যার বিচার আর রাষ্ট্রের সংস্কার। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে 5 দফা দাবি তুলে ধরেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। বলেন, লড়াই এখনো শেষ হয়নি। কয়েকদিনের রক্তঝরা দিন সফলতার মুখ দেখে 5 আগস্ট, শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে। সেদিনের ছাত্র জনতার বিজয়ে উৎসবে মেতে উঠেছিল পুরো বাংলাদেশ। কিন্তু তার আগেই হাজার হাজার মানুষ আহত হয়, সরকারি বাহিনীর গুলিতে নিহত হন শত শত ছাত্র জনতা। সেই বীর শহীদদের শ্রদ্ধা জানাতে বিজয়ের 1 মাসে আয়োজন করা হয় শহীদী মার্চ। বেলা 3:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয় কর্মসূচি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছাত্র, শিশু, কিশোর থেকে বয়স্ক কেউ বাদ যাননি এই গণমিছিলে। যারা দেশ চালাচ্ছে নির্দ্বিধায় সবাই তাদের সমালোচনা করতেছে, তাদের ভুল ধরতেছে, এটাই তো স্বাধীনতা। সেই সময় রাজপথে নামা একটা পোস্ট দেয়া মানে ছিল হচ্ছে আমাকে কেটে কুচি কুচি করে কাঁটা চামচ দিয়ে খাইয়ে ফেলবে। এই যে আমরা গলা ফাটিয়ে নিজের কথা বলতে পারছি, সেটার মতো আনন্দ আর হতে পারে না। স্বাধীন দেশে মনে হচ্ছে এই মিছিলে নামলাম। গত 5ই আগস্ট ছিলাম, ওই সময় আসলে একটা আতঙ্কের সময় ছিল। আমরা প্রতিনিয়ত দেখেছি ছোট ছোট বাচ্চাদের জীবন গেছে। শেখ হাসিনার বিচার চাই। শহীদী মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পেরিয়ে নীলক্ষেত, সায়েন্স ল্যাব, ধানমন্ডির প্রধান সড়ক ধরে এগোতে থাকে। সঙ্গে হাজার হাজার ছাত্র জনতা। অনেকেই মিছিলের শুরুটা দেখেছেন, কিন্তু জানেন না শেষ কোথায়। শহীদদের স্মরণে এই কর্মসূচিতে বিজয়ের উচ্ছ্বাস আছে, ছিল বিরহের সুর। সব কিছু ছাপিয়ে একটা মুক্ত স্বাধীন বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করছে মানুষ। বলছেন, এভাবে ভয়হীন, শঙ্কাহীনভাবে বেঁচে থাকার নামই জীবন, যা গত 17 বছরে কল্পনা করা যায়নি। মুগ্ধ ভাইয়ের খুনির বিচার চাই। আমরা
সাইদ ভাইয়ের খুনির বিচার চাই। এখন আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এই দেশকে রিফরমেশন করা। এখনো বাংলাদেশের মধ্যে শেখ হাসিনার কিছু প্রেতাত্মা রয়ে গিয়েছে, তারা বিভিন্নভাবে মাথাচাড়া দিচ্ছে। চিরুনি অভিযান করে স্বৈরাচারদেরকে বাংলাদেশ থেকে রিমুভ করা হোক। সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট হয়ে কারওয়ান বাজার, পরবর্তীতে বাংলা মোটর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয় ছাত্র জনতার শহীদি মার্চ। শ্রদ্ধায় ভালোবাসায় নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা বীর সন্তানদের স্মরণ করেন ছাত্র জনতা। বলেন, যাদের আত্মত্যাগে নতুন সম্ভাবনার বাংলাদেশ পেয়েছে জনগণ, কখনোই যেন খাটো না হয় তাদের অবদান। এখানে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে 5 দফা দাবিও প্রকাশ করা হয়। নগরের নানা পথ ঘুরে যখন কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হয় শহীদি মার্চ, তখনও হাজার হাজার মানুষ প্রাণের উন্মাদনা, নতুন করে বাঁচার আশায়, সদ্য মুক্তির নেশায় দিশেহারা সবাই, ভাবনা জুড়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। শহীদি মার্চের এই কর্মসূচি মনে করিয়ে দিয়েছে পুরো জুলাই মাসের গণ আন্দোলন, মনে করিয়ে দিয়েছে আগস্ট মাসের গণ অভ্যুত্থান। এই যে লাখো জনতা আজকে যারা এই মিছিলে অংশ নিল, প্রত্যেকেরই 2টা দাবি: গণহত্যাকারীদের বিচার এবং রাষ্ট্রের সংস্কার। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে সারা দেশে শহীদি মার্চ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানান ছাত্রছাত্রীরা। হত্যাকারীদের সর্বোচ্চ সাজা নিশ্চিতের দাবি জানান তারা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকার পতনের 1 মাস, যাদের রক্তের বিনিময়ে এই বিজয়, তাদের স্মরণ করতে রাজপথে শিক্ষার্থীরা। চট্টগ্রাম নগরীর 16 শহর রেল স্টেশন এলাকা থেকে শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ কর্মসূচি। অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কয়েকটি সড়ক ঘুরে মুরাদপুরে গিয়ে শেষ হয় মিছিলটি। বৈষম্য ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ছিল সবার কণ্ঠে। সাধারণ মানুষের অধিকার হরণ করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। একটা নতুন বাংলাদেশের প্রত্যাশা আমরা এখনো করছি, আমরা নিশ্চয়ই সেটা করতে পারবো। রাজশাহীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল নিয়ে জড়ো হন তালাইমারি মোড়ে। নিহতদের স্মরণে দেশাত্মবোধক গান, কবিতা পাঠ ও দোয়া করা হয়। দেশকে কেউ যেন অস্থিতিশীল করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ চত্বর থেকে শহীদি মার্চ কর্মসূচি শুরু হয়। অংশ নেন আন্দোলনে নিহত আবু সাইদ ও মানিকের পরিবারের সদস্যরা। মডার্ন মোড় ঘুরে আবারও ক্যাম্পাসে গিয়ে শেষ হয় কর্মসূচি। আমাদের এখন সেটাই দায়িত্ব, আমাদের স্বাধীনতা রক্ষা করা আমাদের এখন দায়িত্ব। আমাদের বর্তমান বাংলাদেশে আমাদের যেন আবার নতুন করে নব্য ফ্যাসিস্টের কোনো সূচনা না হয়, এই গণহত্যার যেন বিচার হয়, এই দাবিটুকু থাকবে। বরিশালে সরকারি বিএম কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ কর্মসূচি। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এছাড়া সৈয়দ হাতেম আলী কলেজ সহ বিভিন্ন ক্যাম্পাসে এই কর্মসূচি পালিত হয়। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয় শহীদি মার্চ। অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গভীর শ্রদ্ধায় স্মরণ করেন আন্দোলনে নিহতদের। পাবনায় সরকারি এডওয়ার্ড কলেজ চত্বর থেকে মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আন্দোলনের সময় হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয় কর্মসূচি থেকে। খুলনা নগরীতে মিছিল করেন বিএল কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে মানুষ বাকস্বাধীনতা ফিরে পেয়েছে, এখন জোর দিতে হবে রাষ্ট্র সংস্কারের ওপর। নাটোরে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের সামনে থেকে শুরু হয় শিক্ষার্থীদের শহীদি মার্চ। শহরের প্রধান সড়ক ঘুরে ক্যাম্পাসের শহীদ মিনারে গিয়ে সমাবেশ করেন তারা। নারায়ণগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। আন্দোলনে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা এখনো না হওয়ায় ক্ষোভ জানান তারা। শরীয়তপুর সরকারি কলেজ গেট থেকে মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে শহীদ মিনারে 1 মিনিট নীরবতা পালন করা হয়।
এছাড়া হবিগঞ্জ, মানিকগঞ্জ, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, মেহেরপুর সহ অন্যান্য জেলাতেও শহীদ মার্চ কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জাহিদ হাসান, যমুনা নিউজ। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আবারও রাজপথে লাখো জনতা। আন্দোলনে আত্মাহুতি দেয়া শহীদদের স্মরণে আয়োজিত হয় শহীদ মার্চ। শুধু ছাত্ররাই নয়, বিশাল এই মিছিলে যোগ দেয় সাধারণ মানুষ। নানা দাবি নিয়ে মিছিলে সামিল শহীদ ও আহতদের পরিবার। সবার চাওয়া নতুন বাংলাদেশে দূর হোক সকল বৈষম্য। শোক ছাপিয়ে এই পদযাত্রা অর্জনের, অর্জন ছাপিয়ে প্রতিজ্ঞার, প্রত্যয়ের। ঢাকার রাজপথে লাখো ছাত্র জনতার ঢল, যার শুরু আছে নেই শেষ। কে ছিলেন না এই মিছিলে? ছাত্র, শিক্ষক, অভিভাবক, সাধারণ মানুষ কে নেই? যোগ দিয়েছেন আন্দোলনে প্রাণ হারানো শিক্ষার্থীদের পরিবার। আমার এখনো মনে হয় সেই আবু সাইদ, মুগ্ধ, এদেরকে আমার মনে হয় না আমি কখনো ভুলতে পারবো। যেই শহীদ ভাইয়েরা বোনেরা মারা গেছেন, প্রাণ দিয়েছে, তাদের খুনিদের তাড়াতাড়ি করে ধরা হোক এবং অতি দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমার শহীদদের বাইরে যতদিন না পর্যন্ত বিচার হয় ততদিন পর্যন্ত এসবের কাপড় পরে আমরা রাস্তায় থাকবো। মিছিলের মাঝেই যেন চলছিল রক্তাক্ত জুলাইয়ের স্মৃতির কাফেলা। সন্তানের শেষ চিঠি নিয়ে হাজির হয়েছিলেন শহীদ আনাসের বাবা। আহতদের স্বজনরাও এসেছিলেন শহীদদের স্মরণে। এই আনন্দের মিছিলটা আমার ছেলেটা বেঁচে থাকলেও নিজে করত। আমি ও বাবা হয়ে আমার ছেলের পক্ষ হতে আমি আনন্দের মিছিলে এসেছি। এই চিঠিটা গত 5ই আগস্ট সকালবেলা মাকে লিখে চলে গিয়েছিল ও আন্দোলনে, আর গত 5ই আগস্ট ওকে গুলি করে মেরেছে চাংখারপুল মোড়ে। খুনি হাসিনা যে আমাদের ভাইদের শহীদ করেছে, এগুলার বিচার করব আমরা ইনশাল্লাহ। আমার অপরাধ ছিল, আমি ছাত্রদেরকে কোমল পানি টানি খাওয়াইছিলাম শুক্রবারে। এরপর দিন আমি নামাজ পড়ে বাসায় যাওয়ার পথে আমার মুখে গুলি লাগে। আমি সিসি ক্যামেরা কাজ করি, কিন্তু এখন আমি পঙ্গু, আমার সংসার চালাতে পারতেছি না। তা আমি নতুন সরকারের প্রতি আমার আহ্বান, রিকোয়েস্ট থাকবে, আমরা যারা আহত হয়েছি তারা যেন ডাল ভাত খেয়ে অন্তত ঢাকা শহরে বসবাস করতে পারি। যারা আহত অবস্থা আছে তাদের সুচিকিৎসা এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য যেন সর্বোচ্চ সুবিধা দেওয়া হয় তাদের। টিএসসি থেকে যে মিছিলের শুরু, সেই কাফেলা পায়ে হেঁটে পাড়ি দিয়েছে প্রায় 12 কিলোমিটার পথ। কিন্তু কোনো ক্লান্তি নেই, কারণ সবার জানা নতুন বাংলাদেশ গঠনে পাড়ি দিতে হবে দীর্ঘ পথ। বাংলার লাল সবুজ পতাকা হাতে এসেছিল নতুন প্রজন্ম। নানা ব্যানার, পোস্টারের লেখা ছিল তাদের ট্রমা ও স্বপ্নের গল্প। সেই নবজাগরণের ক্ষণে গাজায় ইসরায়েলের গণহত্যার কথাও স্মরণে ছিল কারো কারো। তাই দেখা গেছে ফিলিস্তিনের পতাকাও। শহীদ মার্চ যখন শহর প্রদক্ষিণ করছে, তখন কেন্দ্রীয় শহীদ মিনারে অপেক্ষা করছিল হতাহতদের স্বজনরা, যাদের ডাকে ঘর ছেড়েছিল প্রিয় স্বজন। সেই তরুণ তুর্কিদের বরণ করে নেন তারা। আমি চাচ্ছি যে এটা একটা সুষ্ঠু তদন্ত হোক এবং বিচার হোক। আমার ছেলের কেন নিষ্প্রাপ এইভাবে চলে গেল। সবার প্রত্যাশা, আগামীর বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য, ভেদাভেদ, যেখানে আর কখনোই মাথা চাড়া দিতে পারবে না স্বৈরাচার। গড়ে উঠবে 18 কোটি মানুষের স্বপ্নের বাংলাদেশ। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। দেশে এনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করা উচিত, ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ভারতে থাকলে বাংলাদেশ ফেরত না যাওয়া পর্যন্ত শেখ হাসিনাকে চুপ থাকার পরামর্শ দিয়েছেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধানের বাসভবনে নেয়া সাক্ষাৎকারটি আজ প্রকাশ করেছে পিটিআই। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারত পালান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত 1 মাস সেখানেই আছেন তিনি। শেখ হাসিনার বিদায়ের পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে চলছে অন্তর্বর্তী সরকার। ভারতের প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বা পিটিআইয়ের প্রশ্নের জবাবে শেখ হাসিনা সম্পর্কে কথা বলেছেন সরকার প্রধান। তার মতে, শেখ হাসিনা যে নৃশংসতা চালিয়েছেন তার বিচার না হওয়া পর্যন্ত শান্তি পাবে না বাংলাদেশের মানুষ। তাকে দেশে ফিরিয়ে শাস্তির আওতায় আনা উচিত বলেও মন্তব্য করেন ডক্টর ইউনুস। তাকে ফেরত আনতে হবে, না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। যে ধরনের নিষ্ঠুরতা তিনি দেখিয়েছেন, তাতে এখানে প্রত্যেকের সামনে তার বিচার করা উচিত।
ভারতে বসে শেখ হাসিনার বিভিন্ন রাজনৈতিক বক্তব্যের সমালোচনা করেন প্রধান উপদেষ্টা। বিষয়টিকে অবন্ধুসুলভ আচরণ বলে উল্লেখ করেন তিনি। এসব বক্তব্য দুদেশের জন্যই অস্বস্তির, এমনটাও বলেন ডক্টর ইউনূস। তিনি ভারতে অবস্থান করছেন, একই সময়ে আবার কথাও বলছেন, যেটি সমস্যা তৈরি করছে। তিনি চুপ থাকলে মানুষজন সব ভুলে যেত। আমরা দৃঢ়তার সঙ্গে বলছি তার চুপ থাকা উচিত। এটি আমাদের প্রতি অবন্ধুসুলভ আচরণ। তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখান থেকে নানা দিক নির্দেশনা দিচ্ছেন। সাক্ষাৎকারে দিল্লি ঢাকার সম্পর্ক নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। পরামর্শ দেন পুরনো একতরফা ধারণা থেকে বেরিয়ে আসার। শুধু শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ, অন্যথা আফগানিস্তান হয়ে যাবে। এদেশের সব দল ইসলামিস্ট, এমন ন্যারেটিভ থেকে বেরিয়ে আসতে হবে ভারতকে। দেশের হিন্দু সম্প্রদায়ের পরিস্থিতিকে অতিরঞ্জিত করছে ভারতের গণমাধ্যম, এমন অভিযোগ করে ডক্টর ইউনূস বলেন, দেশে যেসব হামলার ঘটনা ঘটেছে সেগুলো সাম্প্রদায়িক নয়, বরং রাজনৈতিক। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। সরে দাঁড়ালেন কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। আওয়ামী লীগ সরকারের পদত্যাগের 1 মাসের মাথায় পদত্যাগ করলেন সিইসি সহ 5 কমিশনার। 2018 সালে বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অতীতে কেউ ভোট বাতিল করে পদত্যাগ করেনি, তাই সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন তারা। হাবিবুল আওয়াল বলেন, জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনেই হওয়া উচিত। এরই মধ্যে সবার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। 5 বছরের জন্য দায়িত্ব নেওয়া আউয়াল কমিশন বিদায় নিল 2.5 বছরের মাথায়। ততদিনে জনমানুষের কাছে শ্রদ্ধা হারিয়েছেন সাংবিধানিক পদে থাকা ব্যক্তিরা। বিতর্কিত নির্বাচন আয়োজনের দায়ে বিদায় বেলায় আউয়াল কমিশনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধ জনতা। এর আগে সংবাদ সম্মেলন করে সরে দাঁড়ানোর ঘোষণা দেন সিইসি সহ 5 কমিশনার। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। আমরা উদ্যোগী পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব। প্রয়াত ডাক্তার জাফরুল্লাহর প্রস্তাবে কাজী হাবিবুল আওয়ালকে সিইসি হিসেবে সুপারিশ করে সার্চ কমিটি। দায়িত্ব নেওয়ার পর থেকেই বক্তব্যে নিজের নিরপেক্ষ ইমেজ তৈরির চেষ্টা ছিল সাবেক এই আমলার। কিন্তু প্রার্থিতা বাতিল, রাজনৈতিক দলের নিবন্ধন, সাংবাদিক নীতিমালায় সরকারের ইচ্ছার প্রতিফলন হয়েছে বলে অভিযোগ ছিল তার বিরুদ্ধে। বিদায়ের সময় বিতর্কিত ভোটের দায় ইসির নয় বলেও জানায় কমিশন। নির্বাচন স্থগিত বা বাতিল করে দেওয়ার মতো কোনো সাংবিধানিক ভিত্তি ছিল না। সেই কারণে অনেকেই কমিশনকে দোষারোপ করছেন। অতীতে কখনোই কোনো নির্বাচন বাতিল করে দিয়ে কোনো কমিশন পদত্যাগ করেননি। কমিশন বিভিন্ন কারণে নির্ভেজাল গ্রহণযোগ্য নির্বাচন করতে অক্ষম বা অসমর্থ হতে পারে। আগের কমিশনের ধারাবাহিকতা অনুযায়ী ভবিষ্যতে নির্বাচন সুষ্ঠু করতে বেশ কয়েকটি সুপারিশ করেছেন পদত্যাগী সিইসি। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের জন্য বাংলাদেশ আদর্শ ক্ষেত্র হতে পারে। সেই সাথে নির্বাচন 4 বা 8টি পর্বে, প্রতিটি পর্বের মাঝে 3 থেকে 5 দিনের বিরতি রেখে অনুষ্ঠান করা ব্যবস্থাপনার দিক থেকে সহজ। ইসি সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে বেরিয়ে যান সিইসি। পরে ধাপে ধাপে বের হন বাকিরা। এ সময় বাড়ানো হয় ইসির নিরাপত্তা। রাষ্ট্র তথা নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি নিয়ে বিতর্ক হয়েছে বহুবার। বরাবরই ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো নিজেদের অনুগতদের পদে বসিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করেছেন। রাষ্ট্র সংস্কারের যে দাবি উঠছে চারদিকে, সেই সময় সুশৃঙ্খল নির্বাচন ব্যবস্থার জন্য এই প্রতিষ্ঠানটিকে আরও বেশি শক্তিশালী করা দরকার বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সংবিধান লঙ্ঘন করে শেখ হাসিনা নির্বাচনকে বৈধতা দেওয়ার অপরাধে রাকিব হুদা আওয়াল কমিশনকে কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সমস্ত ধরনের নির্বাচনী অনাচার এবং নির্বাচনী কুকীর্তিগুলো হয়েছে, সেই কুকীর্তিগুলোকে তারা কি বলে যে বৈধতা দান করেছে। তারা যে শপথ নিয়েছিলেন, সেই শপথ ভঙ্গ করে তারা যেমন সংবিধানকেও নির্দেশনা বলি সেটাকেও তারা যেমন লঙ্ঘন করেছেন, তেমনি এই গণতন্ত্রকে ধ্বংস করার ক্ষেত্রেও তারা ভূমিকা পালন করেছেন। তো সুতরাং তাদেরকেও কাঠগড়ায় দাঁড় করানো উচিত।
গণভবনকে গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে বৈঠকের বিস্তারিত গণমাধ্যমের কাছে তুলে ধরেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বলেন, বিচার প্রক্রিয়া শেষ হবার আগেই ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম চালানোর সুযোগ নেই। এ সময় গার্মেন্টস শ্রমিক অসন্তোষ কাটাতে রিভিউ কমিটি করা হবে বলেও জানান তিনি। বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তিতে অনুষ্ঠিত বৈঠকে উঠে আসে অভ্যুত্থান প্রসঙ্গ। সিদ্ধান্ত হয় অভ্যুত্থানে শহীদদের তালিকা করা ও আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রদানের। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে নেওয়া সিদ্ধান্ত গণমাধ্যমের সামনে তুলে ধরেন উপদেষ্টা আসিফ মাহমুদ। যে জুলাই গণ অভ্যুত্থান, সেখানে আমরা আমাদের অনেক শহীদ হয়েছে এবং সেই শহীদদের তালিকা করা হচ্ছে। অতি সত্বর মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ শহীদ পরিবারের সাথে একটি সাক্ষাৎ করবেন। একটা শহীদ পরিবারদেরকে নিয়ে একটি সম্মেলন করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বলেন, গণভবন হবে সত্যিকার অর্থেই জনগণের। সেখানে করা হবে জুলাই অভ্যুত্থানের জাদুঘর। গণভবনকে যেহেতু এদেশের মানুষ ছাত্র জনতা একটা অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে, এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং এই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে, শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায় অবিচার হয়েছে সব কিছুর স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে। আসিফ মাহমুদ জানান, দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিয়ে কোনো আলোচনা হয়নি বৈঠকে। তবে অভ্যুত্থান ঘিরে নারকীয় হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী দলের কোনো কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করতে পারবে কি পারবে না, এই প্রশ্নটা আমরা জনগণের কাছে ছেড়েছি। তবে আমরা মনে করি যে কোনো পাবলিক প্রোগ্রাম করার ক্ষেত্রে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে আমরা ভাবছি সেটাকে কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা এখনও সুনির্দিষ্টভাবে আলোচনা হয়নি। তবে আমরা এটাকে অবশ্যই নিরুৎসাহিত করব। সম্পূর্ণভাবে বিচার করার জন্য আপনারা জানেন সরকার ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে, আইন মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। মানবতা বিরোধী অপরাধের হিসেবে তাদের বিচার নিশ্চিত করা হবে। বৈঠকে আলোচনা হয়েছে তৈরি পোশাক শিল্পে চলমান অসন্তোষ নিয়ে। উপদেষ্টা জানান, সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে সরকার। শ্রমিকদের যে কোনো সমস্যা সমাধানের জন্য একটা রিভিউ কমিটি শ্রম মন্ত্রণালয়ের অধীনে করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। খুব দ্রুতই সেই রিভিউ কমিটিটি ঘোষণা করা হবে, যাতে শ্রমিকরা তাদের সকল দাবি দাওয়া নিয়ে সেই রিভিউ কমিটির কাছে দিতে পারে এবং রিভিউ কমিটি কনসার্ন মিনিস্ট্রি বা কনসার্ন অধিদপ্তর কিংবা পরিদপ্তরের মাধ্যমে সেই সমস্যা দ্রুত সমাধানের জন্য কাজ করে যাবে। পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় অভিনন্দন প্রস্তাব গৃহীত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। শুরু হয়েছে গার্মেন্টস শিল্পের উৎপাদন। সকালে কর্মস্থলে যোগ দেয় লাখ লাখ শ্রমিক। নিরাপত্তা নিশ্চিত করে পুলিশ এবং সেনাবাহিনী। তবে বিচ্ছিন্ন ঘটনায় বৃহস্পতিবার বন্ধ ছিল 5 থেকে 6টি কারখানা। পুরোদমে শুরু হয়েছে তৈরি পোশাক খাতের উৎপাদন। সকালে নিজ নিজ কারখানায় কাজে যোগ দেয় লাখ লাখ শ্রমিক। বেশ কয়েকদিন বিচ্ছিন্ন ঘটনায় গাজীপুর, সাভার এবং আশুলিয়ায় অনেক কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে বৃহস্পতিবার সচল হয় কারখানা। মোটামুটি আমাদের আয়ত্তে সব, আমাদের নিয়ন্ত্রণে আছে, এখন বর্তমানে শান্ত আছে। আর ম্যাক্সিমাম গার্মেন্টস খোলা আছে। স্পর্শকাতর এলাকায় বাড়িয়ে দেওয়া হয় পুলিশ এবং সেনাবাহিনীর টহল। বলা হয়, পুরো এলাকায় ফিরে এসেছে স্বস্তির পরিবেশ। কোনো বাইরের লোক না, এই ফ্যাক্টরি আমার, আপনার, সবার। তবে সকাল 8টা থেকেই আশুলিয়ার পার্ল গার্মেন্টসের সামনে অবস্থান নেয় শতাধিক শ্রমিক। বিক্ষুব্ধদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেয় জেলা পুলিশ ও সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তারা। এক্ষেত্রে মালিক পক্ষের সঙ্গে বৈঠকের প্রস্তাবও প্রত্যাখ্যান করে শ্রমিকরা। 10 দফা দাবির সমর্থনে বন্ধ করে দেয় সাভার গাজীপুর মহাসড়ক। বাৎসরিক এগ্রিমেন্ট 5%-এর পরিবর্তে 10% করতে হবে। এই আন্দোলনটা গত বৃহস্পতিবার থেকে চলতেছে। যেগুলা ছিল, যেগুলা আমরা পাইতাম, বাট সেগুলা বন্ধ করে দিছে। আমি যদি 100 টাকা চাই, কেউ যদি আমাকে 80 টাকা দেয়, আমি কি হারলাম? আমি তো হারছি না। একটা সমঝোতার মাধ্যমে আমরা মাঝামাঝি একটা জায়গায় আসলাম। সাভার এবং আশুলিয়া শিল্পাঞ্চলে 2টি কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়ে বের হয়ে আসে।
এ সময় চাকরি প্রত্যাশীদের একটি দল বেশ কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আহত হয় অন্তত ২০ জন। কয়েকজনকে আটক করে পুলিশ। বলা হচ্ছে গার্মেন্টস শিল্পে অস্থিরতায় তৃতীয় পক্ষের ইন্ধন আছে। তৃতীয় পক্ষ একটা সুযোগ নিচ্ছে, এটা একটা পরাজিত একটা অপশক্তির তাদের ইন্ধনে হচ্ছে বলে মনে করি। অর্থনীতির স্বার্থে উৎপাদন অব্যাহত রাখতে চায় উদ্যোক্তারা। এক্ষেত্রে মিলেছে সহায়তার আশ্বাস। রিমন রহমান, যমুনা নিউজ, আশুলিয়া, ঢাকা। বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে ডক্টর মোহাম্মদ আজমকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। মোহাম্মদ আজমের জন্ম 1975 সালের 23 আগস্ট নোয়াখালীর হাতিয়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে বাংলা ভাষার উপনিবেশায়ন ও উপনিবেশায়ন নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। ডক্টর মোহাম্মদ আজমের প্রকাশিত গ্রন্থের মধ্যে হচ্ছে বাংলা ও প্রমিত বাংলা সমাচার, সম্পাদিত গ্রন্থ, নির্বাচিত কবিতা, সৈয়দ আলী হাসান, কবি ও কবিতার সন্ধানে। ইসলামী ব্যাংকের বিতরণ করা মোট ঋণের অর্ধেকই হাতিয়ে নিয়েছে এস আলম গ্রুপ। যদিও প্রকৃত তথ্য জানতে আরও সপ্তাহখানেক অপেক্ষা করতে হবে। সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাথে বৈঠক শেষে এই তথ্য জানান ব্যাংকটির চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। বলেন, আমানতকারীদের আস্থা ফিরতে শুরু করেছে। দখলে নিয়েই ইসলামী ব্যাংকে ব্যাপক লুটপাট চালিয়েছে চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ী এস আলম। এতে ভেঙে পড়েছে সবচেয়ে শক্তিশালী ব্যাংকটির আর্থিক অবস্থা। চরম আকার ধারণ করেছে তারল্য সংকট। গ্রাহকের আমানতও ঠিকমতো ফেরত দিতে পারছে না ব্যাংকটি। শেখ হাসিনার পতনের পর এস আলমের দখলমুক্ত করা হয়েছে ইসলামী ব্যাংক। গঠন করা হয়েছে নতুন পরিচালনা পর্ষদ। বৃহস্পতিবার গভর্নরের সাথে বৈঠক শেষে নতুন চেয়ারম্যান বলেন, ব্যাংকের মোট ঋণের অর্ধেকই এস আলমের পেটে। নিয়োগ করছি আমরা এক সপ্তাহের মধ্যে জেনে যাব, তবে এইটা মেজর বলা যায়। অ্যাপ্রক্সিমেট আপনি 50% প্লাস, মোর দেন 50 মানি মুভমেন্ট অ্যাসেট প্রকিউর করছে, নামে করেছে, বেনামে করেছে। তার নামটা তো আমি রেজিস্টার্ড আছি, ইজিলি পেয়ে যাচ্ছি, কিন্তু ওটা পাওয়ার জন্য যদি আমি লোক নিয়োগ করতাম অনেক সময় লাগতো। আমরা স্ট্রেট একদম কেন্দ্রে আঘাত করছি। আমরা ল মিনিস্ট্রিতে চিঠি লিখেছি, উনি আইজিআরকে লিখবেন, আমরা দ্রুত চিঠিটা পেয়ে যাব। চেয়ারম্যান বলেন, নতুন পর্ষদ দায়িত্ব নেওয়ার পর বাড়তে শুরু করেছে আমানত, যে কারণে মূল অ্যাকাউন্টে ঘাটতি 2300 কোটি টাকা থেকে কমে দাঁড়িয়েছে 2000 কোটিতে। ব্যাংকের প্রকৃত তথ্য জানতে নিয়োগ দেওয়া হয়েছে 3টি নিরীক্ষা প্রতিষ্ঠান। আমাদের কিন্তু এক সেকেন্ডও নষ্ট করার সময় নাই। এই জন্য 3টা ফার্মকে দিয়ে ইনভেস্টমেন্ট দেখবে একটা ফার্ম, ট্রেজারি এবং ফিনান্স দেখবে একটা ফার্ম, এইচআর আমরা জানি এইচআরও কিছু প্রবলেম হয়েছে, এইচআর এবং আপনি প্রকিউরমেন্ট নিয়েও আরেকটা ফার্মকে দিয়েছি যাতে দ্রুত হয়। এই জন্য 3টা ফার্মকে আমরা দায়িত্ব দিয়েছি। এস আলমকে সহায়তাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ব্যাংকের চেয়ারম্যান। রং প্রসিডিউর ইজ এ ফেভার। আপনারা কি চান খারাপ লোককে ফেভার করব? আমাদের এই প্রক্রিয়া অনুসরণ করার সময়টা দিবেন। যারা দুষ্ট তাদেরকে আইডেন্টিফাই করব, তাদেরকে বিশ্লেষণ করব, পরে অ্যাকশন নেব। স্থানীয় এবং প্রবাসী গ্রাহকদের আস্থা ফেরাতে কাজ করবে নতুন পর্ষদ। চেয়ারম্যান বলেন, রোডম্যাপ বাস্তবায়িত হলে আগামী 2 বছরের মধ্যে ঘুরে দাঁড়াবে ব্যাংক। আর 2027 থেকে 2029 হবে ইসলামী ব্যাংকের এগিয়ে যাওয়ার বছর। ঘুরে দাঁড়ানোর বছর হচ্ছে 25-26। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের তিনি জানান, ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পণ্যমূল্য চট করে কমানো সম্ভব না, তবে কমানোর চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, পণ্যের দাম যাতে কমে আসে এজন্য কিছু পণ্যের শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আশা প্রকাশ করেন আগামী কয়েক মাসের মধ্যে আরও কমে আসবে পণ্যের দাম। অর্থ খাতে 1 মাস অনেক কাজ দৃশ্যমান জানিয়ে ডক্টর সালেহদ্দিন আহমেদ বলেন, ব্যাংক খাতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, সেক্ষেত্রে দুর্বল ব্যাংকগুলোর দিকে প্রথমে নজর দেওয়া হচ্ছে। ফাইন্যান্সিয়াল সেক্টর অনেক দৃশ্যমান। আপনাদের খেলাপি ঋণের ব্যাপারে অ্যাকশন নেওয়া হচ্ছে। যেসব ব্যাংকের প্রবলেম ছিল ওসব ব্যাংকের আপনারা দেখছেন রিঅর্গানাইজ করা হচ্ছে। লিকুইডিটি প্রবলেম ছিল সেগুলি নিয়ে সলভ করছে গভর্নর। তবে আমরা অলরেডি বলে দিচ্ছি একটা টাস্কফোর্স হবে অর্থ আনার জন্য। তারপরে আপনার সংস্কারের ব্যাপারে আমরা কথাবার্তা বলছি। এগুলো একটা দৃশ্যমান। জিনিসপত্রের দাম যে কমছে নাকি তার একটা জিনিস সেটা অনেকগুলো কারণে বেড়ে গেছে এবং সেটা চট করে টেনে নেমে আনা যাবে না। তবে দৃশ্যমান যে কমছে